হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি নিয়ে এসেছি সুইট বিন পেস্ট বাই ডোরিয়ান সুকেগাওয়া। এই বইটা একটা জাপানিজ বই এবং আমি লেখকের নাম ঠিকঠাক প্রনাউন্স করে উঠতে পারছি কিনা আমি বলে উঠতে পারছি না, বিকজ জাপানিজ নেম তো ওদের উচ্চারণ আলাদা হয়। আমি আমার মতো করে উচ্চারণ করার চেষ্টা করছি। ইভেন এই বইটাতে যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলোর নামও জাপানিজ, তো আমি আমার মতো করে উচ্চারণ করেছি জায়গাগুলোর নামও। তো তোমরা যদি ভুলচুক হয়ে থাকে একটু ক্ষমা করে দিও। তো বইটার স্টোরি শুরু হচ্ছে সেন্টারো নামক একজন ব্যক্তিকে নিয়ে, যার ডোরাহারো নামে একটা ডোরিয়াকি শপ রয়েছে। তো ডোরিয়াকি এক ধরনের একটা সুইট ডেজার্ট, যেটা জাপানে খুব বিখ্যাত। তার মধ্যে সুইট বিন পেস্ট ব্যবহৃত হয়। এবং আমরা এখানে জানতে পাচ্ছি যে সেন্টারো যে আছে সে পাস্টে এক্স কনভেক্ট ছিল। ও গভর্নমেন্টের মানে কি বলবো, এক ধরনের খারাপ জিনিসের সাথে জড়িয়ে পড়ে নিজের কম বয়সে আর কি সে জেলে ছিল, এবং জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই যে শপটাতে ও কাজ করে সেই শপের যে মালিক রয়েছেন সে তাকে হেল্প করে, এবং তার যে মানে ধারটা সেটা মেটানোর জন্যই সেন্টারও সেই দোকানে কাজ করে। তো ও ফার্স্টে সেন্টারোর ইচ্ছে ছিল সে রাইটার হবে, বাট জীবনে যে সমস্ত ভুল ডিসিশনসও নিয়ে ফেলেছে সেগুলোর জন্য সে আর রাইটার হয়ে উঠতে পারেনি, এবং তার অনিচ্ছা সত্ত্বেও সে এখন এই ডোরাহারো শপে কাজ করছে ডোরিয়াকি বানানোর। ওর ইচ্ছা আছে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা করে ওর মালিকের ধারটা মিটিয়ে দিয়ে ও একটা নতুন লাইফ বা যাই হোক এখান থেকে বেরিয়ে একটা শুরু করবে। তো এরকমভাবেই যখন ও এরম রোজের মতো দোকান খুলে, একদিন ও দেখতে পায় যে ওর দোকানের সোজাসুজি একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন যার বয়স 70s কাছাকাছি, এবং সে তার নাম বলে টোকু। এবং সেন্টারও ভাবে যে সে ডোরিয়াকি খেতে এসেছে, বাট তার ডোরিয়াকি খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। সে এসেছে সেন্টারোর দোকানে কাজ চাওয়ার জন্য। তো প্রথমে তো সেন্টারও অবাক হয়ে যায় যে একজন 70-এর কাছাকাছি বয়সের মহিলা কাজ করবেন দোকানে, এবং পরে দেখা যায় যে ওই মহিলার হাতের আঙুলগুলো না একটু ক্রুকেড, মানে একটু বাঁকা বাঁকা বেঁকে রয়েছে, মুড়ে রয়েছে। তো প্রথমে ওর সন্দেহ হয়, বাট প্রথমে না করে দেয় সেন্টারও। কিন্তু পরে ওই মহিলা জেদ করে যে তুমি এখানে একটা ভ্যাকেন্সি আছে বলে জায়গা করে রেখেছো, তো আমি সেটায় কাজ করতে চাই। তুমি যে মাইনেটা অফার করছো আমি সেটার থেকেও হাফে করে দেবো, আর আমি সুইট বিন পেস্ট এইসব করতে পারি। তো প্রথমে সেন্টারও প্রচুর না করে। তো এই যে ভদ্রমহিলা রয়েছে এর নাম হচ্ছে টোকু। আমি আবারও বলছি যে এদের নাম আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি কিনা জানি না। তো টোকু কী করে, ওর হাতে একটা ডাব্বা ধরিয়ে দেয় যে তুমি এটা একবার খেয়ে দেখো। তো যখন ওটা খেয়ে দেখে, এটা একটা সুইট বিন পেস্ট, বাট এর কোয়ালিটিটা অসাধারণ, খেতে খুবই ভালো লাগছে। এবং পরের দিন যখন টোকু ফিরে আসে তখন সেন্টারও বলে যে তুমি এটা কিভাবে বানিয়েছো, খুব ভালো খেতে, কারণ আমি যে ধরনের প্রোডাক্টস ইউজ করি ক্যান্ড প্রোডাক্টস তাতে এরকম স্বাদ আসে না। তো অনেক ভাবনা চিন্তার পরে সেন্টারও টোকুকে নিজের দোকানে রাখে, এবং ও এইভাবে সেট আপ করে যে কাস্টমাররা টোকুকে দেখতে পারবে না। টোকু দোকান খোলার একটু আগে আসবে এবং জাস্ট ওর কাজ হচ্ছে সুইট বিন পেস্টটা তৈরি করা, আর কিছু না, যাতে কোনো কাস্টমাররা এসে টোকুর হাত ফাত দেখে কিছু রকম সন্দেহ না করতে পারে। তো এরকমভাবেই চলতে থাকে, এবং দুজনের মধ্যে সেন্টারও এবং টোকুর মধ্যে মা ছেলের মতো বন্ধন তৈরি হয়, এবং টোকু ওকে ইনডাইরেক্টলি অনেক কিছু জিনিস শেখায় জীবন সম্পর্কে। আর এই দোকানে অনেক স্কুলের মেয়েরাও আসে, তাদের মধ্যে একজন হচ্ছে ওয়াকানা, এবং তার সাথেও ওদের দুজনের ভালো বন্ডিং হয়ে যায়, একটা বাচ্চা মেয়ে। তো এইভাবেই জিনিস চলতে থাকে। এবং এই যে দোকানটায় সেন্টারও কাজ করে তার মালিক নেই, মারা গেছে। তো ওনার ওয়াইফ এই দোকানটার সমস্ত কাজ রক্ষণাবেক্ষণ করেন, মাসে একবার এসে খাতাপত্র হিসাবের খাতা সব চেক করেন। তো উনি এরকম একদিন হুট করেই চলে আসেন এবং এসে সেন্টারকে পুরো এরমভাবে বলেন যে জেরা করেন যে তুমি নাকি এখানে একজনকে রেখেছো, সে কীরকম কী, আমি শুনেছি তার হাতগুলো বাঁকা। তো আমার মনে হয় যে তার লেপ্রোসি অর্থাৎ কুষ্ঠ রোগে সে আক্রান্ত ছিল। তো সেন্টার এটা প্রথমে তো শুনে একটু অবাক হয়, কিন্তু পরে সে যাচাই করে এটা জানা যায় যে হ্যাঁ, টোকু একটা সময় কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, লেপ্রোসি রোগে, বাট এখন সে রিকভারি করেছে এবং জাস্ট তার সাইড ইফেক্ট অনুযায়ী হাতগুলো বেঁকে রয়েছে, বাট সে যথেষ্ট ভালো আছে। কিন্তু এটা কোনোভাবেই সেন্টারের যে মালকিন আছে সে মানতে চায় না। সে বলে যে না, এইভাবে দোকানের সেল কমে যাবে, এরমভাবে রাখা যাবে না, জানাজানি হয়ে যাবে, রুমার্স ছড়িয়ে যাবে, যেভাবে আমার কাছে খবর এসেছে সেভাবে সবার কাছেই চলে যাবে, তখন কেউ আর আমাদের দোকানে খাবার খেতে চাইবে না। তো তুমি ওকে টাকা দিয়ে বিদেয় করে দাও।
তো প্রথমে তো সেন্টারোর মন কিছুতে মানতে চায় না। সেন্টারো রোজই দোকান থেকে গিয়ে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতো, বাট টোকু আসার পর থেকে ওর জীবনটা একটু অন্যরকম হয়েছে। ও একটা মাতৃস্নেহ পেয়েছে, কারণ ও যখন কনভিক্ট ছিল, জেলে ছিল, ওর মায়ের সাথে সেইভাবে ও যোগাযোগ রাখেনি, এবং ও জেলে থাকাকালীনই ওর মা মারা গেছে, আর তারপর থেকে বাবার সাথেও সেইভাবে যোগাযোগ নেই। তো এই প্যারেন্টসের যে জায়গাটা, সেটা কোথাও গিয়ে টোকু সেন্টারের জন্য পূরণ করেছিল। তো হঠাৎ করে একদিন নিজে থেকেই, এরপরে কি হয়, টোকু নিজে থেকেই কিছু না বলতেই জায়গার কাজটা ছেড়ে দেয়, এবং তারপরে আচমকাভাবেই দোকানের সেলটা ডাউন হতে থাকে। এবং পরে ওখানে একদিন আসে এবং সে বলে যে সে বাড়িতে গিয়ে তার মাকে বলেছিল এই কথাটা, এবং সেন্টারও টোকুর থেকে জানতে পারে যে এই রোগটা ওর হয়েছিল, বাট ওর রিকভারি হয়ে গেছে। তো এরপরে খুব ভারাক্রান্ত মন নিয়ে সেন্টারও কাজ করে, এবং এরপরে কী হয় যে ওয়াকানা আর সেন্টারও মিলে যে স্যানিটোরিয়ামটায় টোকু থাকতো, সেখানে গিয়ে টোকুর সাথে দেখা করে, আবার দুজনে কথা বলে, এবং টোকু ওকে নানান আইডিয়াস দেয়, অনেক অন্য কিছু অফার করে, এবং টোকু সেন্টারুকে আশ্বাস দেয় যে দোকানের সেল আবার ঠিক হয়ে যাবে। আর এদিকে আবার অন্যদিকে যে দোকানের মালকিন রয়েছে, সে যেহেতু দোকানে লস হচ্ছে, সে ঠিক করেছে যে এই ডোরিয়াকি বেচাটা সে বন্ধ করে দেবে এবং দোকানটাকে রিনোভেট করে অন্য কিছু বেচবে। তো এটার খুব বিরুদ্ধে সেন্টারও চলে যায়, কারণ আগেও এটা কেয়ার করতো না, কে কী বেচছে না বেচছে, নিজেরটা হয়ে গেলেই হতো। কিন্তু টোকুর সাথে থাকার পরে ওর মনে একটা অন্যরকম এসছে। ওর মনে হচ্ছে যে টোকু নাই থাকতে পারে, বাট টোকু যে সুইট বিন পেস্টটা বানিয়েছে, সেটার যে লেগেসিটাকে, সেটাকে আমি চালিয়ে নিয়ে যাবো। ইভেন আমার মালিকও তো ডোরিয়াকির জন্যই বানিয়েছিল, হঠাৎ করে সব চেঞ্জ করে দেবো। তো এইভাবে দুজনের মধ্যে ডিসপিউট হতে থাকে। অন্যদিকে এরা যখন স্যানিটোরিয়ামে গিয়ে কথা বলে, টোকুর ব্যাক স্টোরিটা আমরা জানতে পারি যে বিশ্বযুদ্ধ চলাকালীন, তারপরে জাপানে যারা কুষ্ঠরোগ ছড়িয়ে পড়েছিল, তারপরে জাপানের সমস্ত লোকেরা এদেরকে একঘরে করে দিয়েছিল। টোকুর বিশেষ করে 14 বছর বয়সে এই রোগটা হয়েছিল, তারপর থেকে সে কোনোদিনও তার মা ভাই বোনকে কাউকে দেখেনি। তো এই সব কথা শুনে সেন্টারোর মন ভারাক্রান্ত হয়ে যায়, এবং তারপরও নিজের মতো কাজ করার চেষ্টা করে, এবং মাঝে মধ্যে ওরা চিঠিপত্রের থ্রু টোকুর সাথে যোগাযোগ রাখে। কিন্তু পরে কি হয় যে একদিন ওর মালকিন ওকে ডেডলাইন দেয় যে এইরম ফেব্রুয়ারি মাসের আগে যদি সেলপত্র না বাড়ে, তাহলে আমরা দোকানটা চেঞ্জ করে দেবো। তো আচমকাভাবে ফেব্রুয়ারির আগে সেলপত্র তো বেড়ে যায়, বাট ওর মালকিন নিজের একটা ভাগ্নেকে এনে বলে যে তুমি সেন্টারও এর সাথে কাজ করবে, ডোরিয়াকির পাশাপাশি অন্য কিছু বেচা হবে। তো এই কথাটা সেন্টারও ঠিক মত হয় না, এবং সেন্টারও কাজটা ছেড়ে দেয়। এবং তারপরে আবার টোকুর সাথে ওদের দেখা হয়, কথা হয়। ইভেন এখানে জানা যায় যে ওয়াকানা একটা পাখিকে বাঁচিয়েছিল, সেটার বিষয়ে টোকু জানতো, এবং সেই পাখিটাকে কোথায় রাখবে, কারণ ফ্ল্যাটে পোষ্য রাখার নেই, তার উপরে পাখি ক্যা ক্যা করে চেল্লে বেড়াচ্ছে। তো এইরকমভাবে টোকু, ওয়াকানা আর সেন্টারের মধ্যে যে কথাবার্তা সব এগোতে থাকে, এবং তারপরে হঠাৎ একদিন, অনেক দিন পরে চিঠিপত্র যাওয়ার পরে টোকু আর ওয়াকানা ঠিক করে যে ওরা গিয়ে সেন্টারও ওয়াকানা ঠিক করে যে টোকুর সাথে গিয়ে দেখা করবে। এবং যখন তারা যায়, তখন সেখানে গিয়ে জানতে পারে যে টোকু আর নেই, মারা গেছে। ইভেন চিঠিপত্রের থ্রু জানা যাচ্ছিলো যে টোকুর খুব শরীর খারাপ, ঠান্ডা লেগে গেছে। পরে জানা যায় যে নিউমোনিয়া, তারপর সে মারা গেছে, এবং বিশালভাবে সেন্টারও ওয়াকানা দুজনেই ভেঙে পড়ে। তো তারপরে ওখানে আরেকজন ভদ্রমহিলা ছিলেন যে টোকুর সাথে থাকতেন, সে যেখানে টোকুর রিমেন্স রাখা হয়েছে সেখানে সেন্টারকে নিয়ে যায়, এবং এখানেই বইটা শেষ হয়ে যায়। তো বইটা লেপ্রোসি বা কুষ্ঠরোগীদের নিয়ে জাপানে ঠিক সেই সময় কীরকম কী হতো সেইটার উপর বেস করে একটা ফিকশনাল লেখা, খুব হার্টওয়ার্মিং একটা স্টোরি। ইংলিশটা খুবই ইজি, ছোটো ছোটো চ্যাপ্টার্সে বিভক্ত। টোটাল 29টা চ্যাপ্টার রয়েছে, তোমরা যে কেউ বইটা পড়তে পারবে। ডেজ অ্যাট দি মোরিসাকি বুক শপের পরে সত্যি এই বইটা পড়ে খুবই ভালো লাগে। আমি বেশি করে জাপানি লিটারেচার পড়ার চেষ্টা করছি। খুব হার্টওয়ার্মিং। লেপ্রোসি, কুষ্ঠরোগী, এটা সমাজের একটা, শুধুমাত্র জাপান বলে না, সমাজের একটা মাইন্ডসেট আছে। সে সুস্থ হয়ে গেলেও না, মানুষের মধ্যে একটা অর্থোডক্স ব্যাপার আছে যে ওর হাতটা ওরকম, বা ওর এই রোগটা ছিল, এটা ছোঁয়াচে হয়ে যেতে পারে। ইভেন কিছু কিছু টাইম সেন্টারেরও এটা মনে হয়েছে। তো মানুষ এটা ওভারকাম করতে পারে না। সমাজ যতই বিংশ শতাব্দীতে চলুক, যতই ফাস্ট হোক, যতই মডার্ন হোক, যতই এআই আসুক, এই মেন্টালিটিটা মানুষের থাকে। এবং আমরা এই মানসিকতার চক্করে যে মানুষরা রিকভার হয়েছে, যারা একটু আমাদের সাথে ভালোভাবে থাকতে চায়, ভালোবাসতে চায়, তাদের থাকাটা আমরা দুর্বিষহ করে তুলি। ইভেন লেখকও এই কথাটা বলেছেন যে উনি এই বইটা লিখেছেন এই পার্সপেক্টিভ থেকেই, যে জীবনের মানে কী,
প্রত্যেকটা মানুষ একটা পারপাস নিয়ে জন্মায়। যদি কোনো মানুষ পারপাস ছাড়া জীবন বাঁচে, তাহলে সেই জীবনটার কোনো মানে হয় না। এবার আমরা অনেক সময় মনে করি যে সমাজের ভুক্ত হয়েই জীবন বাঁচবো। তার মানে এটাই নয় যে যারা সমাজের হয়ে কাজ করছে, করছে, আর যারা কিছুই করছে না তারা একবারই অপারগ। সমস্ত ইন্ডিভিজুয়ালের একটা আলাদা আলাদা রোল আছে। সে যতই নিজেকে হীনমন্য ভাবুক, সে নিজে যতকেই আমাকে একবারে আমি একদমই ভালো না, গুড ফর নাথিং ভাবুক, তারও একটা রোল রয়েছে, নইলে সমাজ অপূর্ণ। তো এটাই হচ্ছে এই বইটার টোটাল মরাল স্টোরি। খুব ভালো লাগবে তোমাদের পড়ে। আমি এই বইটা মিশো থেকে পারচেস করেছি। এটা অরিজিনাল বুক না, ই বুক প্রিন্টিং। আমি এটা 133 টাকায় পেয়ে গেছি। তোমরা মিশোয় পেয়ে যাবে। আর যদি অরিজিনাল কপি তোমরা কিনতে চাও, তাহলে তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজনে এই বইটা আরেকটু বেশি দামে পেয়ে যাবে। তো এইরকম বইয়ের আরও বাংলা সামারি রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। টাটা।